আজকের গল্পটি কোনো দুর্বল মনস্ক মানুষদের জন্য নয়। উঁচু উঁচু পাইন গাছের সারি, সবুজ শ্যাওলায় ঢাকা তার ভেজা দেহগুলো দেখলে মনে হয় যেন কত কালের না বলা শত শত ইতিহাস বুকে জমিয়ে দাঁড়িয়ে আছে তারা। কবে যে তাদের জন্ম, কতই বা বয়স, কেউ বলতে পারে না। সূর্যের আলো কোনো রকমে গাছের ফাঁক ফোঁকর দিয়ে যেন কতকটা চুরি চাটকা করেই মাটিতে এসে পড়ে। গাঢ় সবুজ থোক থোক পাতা দিয়ে ঢেকে দাঁড়িয়ে থাকা এই দৈত্যাকার পাইন গাছের জঙ্গলে সূর্যরশ্মির এই অনধিকার প্রবেশ পাছে জঙ্গলের গোপনীয়তায় ব্যাঘাত ঘটায়। আজ একটু বেশিই দেরি হয়ে গেল ওদের। জঙ্গলের মধ্যের কখনো ঢালু, কখনো আবার খাড়ায় সেই পথ ধরে একটা নির্দিষ্ট গতির বেশি গতিতে চলা যায় না। তবুও যথাসম্ভব দ্রুত চলছে তারা। শামালি আর সামিয়া দুই বোন, পাহাড়ি মেয়ে। এই পাহাড় জঙ্গলের বুকে হেসে খেলেই বড় হয়েছে তারা, তাই ভয় পায় না। জঙ্গলের সমস্ত রাস্তায় তাদের হাতের তালুর মতো চেনা। তাই তো দিনের বেলা তাদের মা লোকের বাড়িতে কাজ করতে চলে গেলে তারা দুই বোন মিলে জঙ্গলে আসে কাঠ কুড়াতে, শুকনো ডালপালা সংগ্রহ করতে। তবে সূর্যের আলো থাকতে থাকতেই সেই শুকনো ডালপালা মাথায় স্তূপাকারে সাজিয়ে গ্রামে ফেরে তারা। কিন্তু আজ যেন তাদের নিজের অজান্তেই বেশ খানিকটা দেরি হয়ে গেল। কদিন ধরে আবহাওয়াটা বড্ড খারাপ যাচ্ছে। সারাদিনই প্রায় মেঘলা কুয়াশাচ্ছন্ন। ফলত সন্ধেও যেন নামছে হঠাৎ করেই। আজও তাই সূর্য পশ্চিম আকাশের কোলে ঢলে পড়ার প্রায় সাথে সাথেই অন্ধকারও যেন গুটি গুটি পায়ে এগিয়ে এসে ঘিরে ধরতে চাইছে জঙ্গলটাকে। কোনো দিকে না তাকিয়ে তারা উঁচু নিচু পথ ধরে যথাসম্ভব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করল। মাথায় আজ তাদের মোটের পরিমাণটাও বড্ড বেশি হয়ে গিয়েছে। দিদি, এই দিদি, একটু দাঁড়ায় জানা, বড্ড কষ্ট হচ্ছে যে। না রে সামিয়া, চলতে থাক। এখন দাঁড়িয়ে পড়লেই দেরি হয়ে যাবে। মা যে বাড়িতে একা আছে, দেরি করলে তারও চিন্তা হবে না। আচ্ছা দিদি, শোন, একটা কথা শুধবো। হ্যাঁ বল সামিয়া। জঙ্গলে এ তো মানুষ মরছে কিনে বলতো। সেদিন না আমি মুর্দা মানুষগুলোর দেহ দেখেছি। উফ বাবা, সে কি অবস্থা করেছে। আমার তো মনে হয় দিদি কোনো হিংস্র জন্তু এসেছে এদিকে জঙ্গলে। বোনের এইসব কথা শুনে শামালি একটু থেমে যায়। তুই এত সব জানলি কি করে? আর মৃতদেহগুলান দেখলি বা কোথায়? সামিয়া কাচুমাচু করে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু দূর থেকে ভেসে আসা একটা শব্দে তাদের গতি, আলোচনা দুটোই থামল। একটা চিৎকার ভেসে আসছে না? বাঁচার তাগিদে কেউ যেন প্রাণপণে গলা ফাটাচ্ছে। সামিয়া শামালি একে অপরের মুখের দিকে চায়। মুখে তাদের এখন আতঙ্কের ছাপ স্পষ্ট। আর একটিও কথা না বলে মাথার বোঝাটাকে শক্ত করে চেপে ধরে আরো দ্রুত হাঁটতে শুরু করে তারা। তবে যতই এগোচ্ছে ততই মরণ চিৎকারটা যেন তাদের কানে ধরা দিচ্ছে আরো স্পষ্টভাবে। মা তাদেরকে শিখিয়েছে জঙ্গলের মধ্যে হঠাৎ এমন শব্দ শুনলে সেসবে কান না দিয়ে সোজা বাড়ির পথে পা বাড়াতে। তবে শব্দটা শুনে তার উৎস হয়তো প্রথমবার ঠিকভাবে তারা আন্দাজ করতেই পারেনি। না হলে শব্দ যেদিক থেকে আসছে তাদের তো সেই দিকে যাওয়ার কথা নয়, বরং উল্টো দিকে যাওয়ার কথা। কিন্তু তারা যত এগোচ্ছে তার সাথে সাথে তাল মিলিয়ে জোরালো হচ্ছে শব্দটাও। এবার তারা আবারও থামল।
শব্দের উৎসটাকে পুনরায় ভালো করে আন্দাজ করে চলতে থাকলো ঠিক তার উল্টো দিকে। এভাবে খানিক সময় চলার পর আবারও থামতে হলো তাদের। এ কি, শব্দটা যে আবার জোরে শোনা যাচ্ছে, এ কি করে সম্ভব? তারা তো শব্দের উৎসের উল্টো দিকে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ তাদের ভাবনায় ছেদ পড়ল। সেই সাথে একরাশ বিস্ময়, আতঙ্ক এবং ভয় যেন একসাথে জাপটে ধরল দুই বোনকেই। মাথার বোঝাগুলো একরকম মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে ছুটল শব্দের উৎস লক্ষ্য করে। কিন্তু এ কি করছে তারা? তারা তো শব্দটার থেকে দূরে পালাচ্ছিল, কিন্তু এরই মধ্যে কি হলো তাদের? আসলে শব্দটা কানে পরিষ্কারভাবে আসতেই তারা বুঝেছে এই তাদের মায়ের গলার স্বর। তখনই তাদের মাথায় খেলে গিয়েছে যে বাড়ি ফিরতে দেরি হওয়ায় মা বোধহয় তাদের খোঁজ করতে জঙ্গলে এসে নিশ্চয় বিপদে পড়েছে। সামিয়া সামালির আর তখন মাথা ঠিক নেই। তারা দিশেহারা হয়ে ছুটছে শব্দের উৎসের দিকে। খানিক সময় ছুটে এসে তারা জঙ্গলের একটি বিশেষ জায়গায় পৌঁছালো। এই জায়গাটায় গাছপালাগুলো অপেক্ষাকৃত কম উঁচু। ইতি উতি বেশ কিছু বড় বড় ঝোপঝাড় দেখা যাচ্ছে। তাদেরই একটার থেকে হুঁটোপুটির শব্দ আসতে শুনল তারা। তাদের দুই জোড়া চোখের দৃষ্টি এখন গিয়ে নিবদ্ধ হয়েছে ওই ঝোপটার ওপরেই। সূর্যের আলো অনেক সময় আগেই মরে গিয়েছিল। অবশিষ্ট যেটুকু আলোর রেশ ছিল তাও প্রায় শেষের পথে। দূর থেকে যে শব্দটা শুনে তারা ছুটে এসেছে সেটার এখন আর পাত্তা নেই। তবে তার বদলে একটা চাপা অদ্ভুত শব্দ আসছে। শব্দটা আন্দাজ করা যায় সামনের সেই ঝোপটি থেকেই আসছে। এমন সময় হঠাৎ হাওয়ার গতিতে একটা কালো অন্ধকার তাদের পাশ দিয়ে ছুটে গেল। কি গেল ওটা? কি গেল? ভয়ে একরকম চমকে উঠল তারা। এরই মধ্যে কখন যেন একরাশ দমকা বাতাসে ভর করে ভেসে এসেছে তীব্র বোটকা মরা পচা গন্ধ। জঙ্গলে এখন নিশ্ছিদ্র অন্ধকারের রাজত্ব। মা, মা, তুই কোথা গেলি মা? মা, এ মা, তুই কোথা গেলি রে? মা, উত্তর দিচ্ছিস না কেন? কিন্তু কোথায় তাদের মা? মায়ের গলার যে চিৎকার শুনে তারা এখানে এসেছে, আদেও সেটা মায়ের চিৎকার ছিল তো? মনে মনে এসবই ভাবছে তারা। এতক্ষণে বোধহয় বুঝেও গিয়েছে যে তাদের শোনা মায়ের গলার স্বর হয়তোবা তাদেরই মনের ভুল, কিংবা কেউ হয়তো বাধ্য করেছে তাদের মনে এইরূপ ভ্রমকে আশ্রয় দেওয়ার জন্য। রাত হয়ে গিয়েছে, অথচ জঙ্গলের মধ্যে একটাও ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত নেই। তার বদলে যেটা আছে সেটা হলো একটা চাপা ঘড়ঘড়ে আওয়াজ। এমন সময় হঠাৎ কেউ যেন বিকট একটা গন্ধযুক্ত গরম নিঃশ্বাস তাদের ঘাড়ের ওপরে ফেলল। ভয়ে তারা একেবারে জড়সড়। জঙ্গলের এই ভয়াল পরিবেশ তাদের মনের মধ্যের শেষ সাহসটুকুকেও যেন নিংড়ে বার করে নিয়েছে। এইরূপ হিম শীতল নিস্তব্ধতায় বোধহয় চিৎকার করতেও ভুলে গেল তারা। চিৎকার করেই বা কি লাভ? এই গহীন জঙ্গলে কে আসবে তাদের রক্ষা করতে? গন্ধটা এদিকে মুহূর্তে এক ধাপ লাফিয়ে বেড়ে গেল, সেই সাথে একটা পায়ের আওয়াজ। এবার প্রমাদ গুনল সামালি। অন্ধকারের বুক চিরে চিৎকার করে বলল, সামিয়া, পালা পালা সামিয়া, শয়তান এসে গেছে। উর খুব খিদা, ও কাউকে ছাড়বে লাই রে। পালা পালা সামিয়া, পালা। শেষ কথাটা তার অসম্পূর্ণই রয়ে গেল।
একটা সরু লিকলিকে হাত এসে চেপে ধরেছে তার টুটি। তারপরেই সে অনুভব করল কতগুলি ধারালো অস্ত্রের মতো দাঁত যেন চামড়া ভেদ করে ঢুকে যাচ্ছে তার শরীরে। পর মুহূর্তেই তুলে আনছে খাবলা খাবলা মাংস। পিশাচগুলো জীবন্ত অবস্থাতেই ছিঁড়ে খুঁড়ে খেতে লাগলো তার দেহের হাড় মাংস। এভাবে কিছু সময় চলার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে দেখল যে তার শরীরটা এক ভয়াল মাংসভোগ পিশাচ মাঝ বরাবর ফেঁড়ে ফেলছে। ওদিকে সামিয়া উদ্ভ্রান্তের মতো ছুটতে লাগলো। এতক্ষণ সে বুঝে গিয়েছে তার দিদির কিরূপ মৃত্যুপ্রাপ্তি হয়েছে। ঝোপঝাড় জঙ্গল ভেঙে বাঁচার তাগিদে সে মরণপণে ছুটতে লাগলো। কোন দিকে যে চলেছে, কোথায় গেলেই বা বাঁচতে পারবে সে বিষয়ে কোনো ধারণা নেই। সে শুধু এটুকু জানে তাকে পালাতে হবে ততক্ষণ যতক্ষণ না তার পিছনে ধেয়ে আসা সেই কালান্তক জম হাঁপিয়ে পড়ে থেমে যাচ্ছে। চড়াই উতরাই পাহাড়ি এই পথে রাতের অন্ধকারে দৌড়ানো সহজ কথা নয়। তবুও বাঁচার আশায় মানুষ যখন শেষ চেষ্টা করে তার মধ্যে এতটুকু নিষ্ঠার অভাব থাকে না বোধহয়। আর ঠিক সেই চেষ্টার বলেই হয়তো সামিয়া এত সময় ছুটেছে। তবে আর সে পারল না। একটা আলগা পাথরের ধাক্কা মেরে তার সম্পূর্ণ শরীরটা একবার ঝাঁকুনি খেয়ে সামনের দিকে এগিয়ে গেল। এমন সময় দেখা গেল এই অন্ধকার দৃশ্যপটে কোথা থেকে যেন এক টুকরো চাঁদের আলোর আবির্ভাব ঘটেছে। আসলে সামিয়া অন্ধকারের মধ্যে দৌড়াতে দৌড়াতে খেয়ালই করেনি কখন সে এসে পড়েছে উত্তরের সেই ভয়াবহ পাহাড়ি ঢালের দিকে। খাড়াইয়ের মুখ থেকে কিছুটা দূরেই পাইনের দল তাদের দৌরাত্ম্য কমিয়ে ফেলায় চাঁদের আলো স্বাচ্ছন্দ্যে সেই পাহাড়ি ঢালের মুখটায় পড়ে পথ চলতি মানুষগুলোকে যেন কিছুটা সাবধান করতে চাইছে। তবে সামিয়ার পক্ষে বোধহয় সেইরূপ সাবধানবাণী গ্রহণ করা সম্ভব হয়নি, কারণ আতঙ্কে ভয়ে সে ছুটছিল দিগ্ভ্রান্তের মতো। ফলে পাহাড়ের ঢাল বেয়ে ধেয়ে আসা জলের মতো আলগা পাথরে বাড়ি খেয়ে যখন তার শরীরটা সেই ভয়াবহ ঢালের দিকে এগিয়ে যেতে চাইল, ঠিক সেই মুহূর্তে যদি সময়কে একটু ধীর গতিতে চালনা করা যায় তাহলে দৃশ্যপটে ফুটে উঠবে কতকটা এমন দৃশ্য। সামিয়ার শরীরটা ধীরে ধীরে পাহাড়ি ঢালের মুখের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার পিছনে ছুটে আসা দুই মাংসভুকের একটি একইভাবে পাথরের ধাক্কা খেয়ে সামিয়ার সাথেই এগোচ্ছে ঢালের দিকে। দুটো শরীরই হয়তো আর কিছু সময়ের মধ্যেই খাদের গভীরতা মেপে আছড়ে পড়বে কয়েক হাজার ফুট নিচের কোনো পাথরে। শূন্যে ভাসমান অবস্থাতেই সেই ভয়াবহ মাংসভুক একটা প্রবল আঁচড় কাটার চেষ্টা করল, কিন্তু তার অপেক্ষাকৃত ভারী শরীর হওয়ায় সামিয়ার দেহের নাগাল পাওয়ার আগেই প্রবল গতিতে নিচের দিকে নেমে যেতে লাগলো সে। এই মুহূর্তে সামিয়ার শরীরটাও নিচের দিকে পড়ার জন্য গতি লাভ করতে যাবেই, ঠিক তখনই পিছনে ধেয়ে আসা আর এক মাংসভুক তার লম্বা হাত দিয়ে শূন্যেই লুফে নেয় সামিয়ার মুন্ডুটা। তবে ততক্ষণে দেহের অনেকটাই খাদের মধ্যে ঢুকে গিয়েছে। হঠাৎ করে উল্টো গতি লাভ করে শরীরটা ঢালু পাথরে বাড়ি খেয়ে মুন্ডু সমেত শিরদাঁড়া উঠে আসে ওই মাংসভুকের হাতে, আর বাকি থেতলে যাওয়া শরীরটা তলিয়ে যায় 1000 ফুট গভীরের সেই খাদের ভিতর। শিরদাঁড়া সহ মুন্ডুটা মুখে পুড়ে আবারও সেই কালান্তক জম মিশে যায় জঙ্গলের অন্ধকারে। শুধু দূর থেকে শোনা যায় মাংসভুকের মৃত্যু ডাক।
নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আবারও সকলকে জানাই স্বাগত। আপনারা শুনছেন অতনু বল্লভের হাড় হিম করা উপন্যাস অবলম্বনে পিশাচ কথন, যেটি মাংসভুকের মৃত্যু ডাক উপন্যাসের দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্বটি এখনও শোনেননি, ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক সংগ্রহ করে আগে প্রথম পর্ব শুনে তারপর দ্বিতীয় পর্ব শোনা শুরু করবেন। এবং আমাদের একান্ত অনুরোধ, গল্পগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে যান। ভালো কিংবা খারাপ যেমনটাই লাগুক না কেন, আপনাদের মন্তব্যগুলি আমাদের কাছে অনুপ্রেরণা সম। আজকের গল্পে সলিল মোর্চা এবং বিমল মহারাজনের চরিত্রে বিপ্রতীপ, মঙ্গল ভুটিয়া ও ভাস্কর বিস্তার ভূমিকায় অতনু, বিক্রম বিস্তার চরিত্রে শুভদীপ, বাসন্তী এবং শ্যামালির ভূমিকায় শাম্মা, স্বামীয়ার চরিত্রে রাকা, বিমল বিস্তার ভূমিকায় দেবাঞ্জন, এছাড়া বিশেষ চরিত্রে আদিত্যাশ্রী। গল্প পাঠে আমি অয়ন। আপনারা শুনছেন অতনু বল্লভের উপন্যাস অবলম্বনে মাংসভুকের মৃত্যু ডাকের দ্বিতীয় পর্ব পিশাচ কথন। অর্পণ নাগ, যে একজন বেঙ্গল পুলিশের উচ্চপদস্থ অফিসার, নানাবিধ জটিল কুটিল কেস সমাধানে তিনি সিদ্ধহস্ত। তবে হঠাৎ করেই এক অদ্ভুত সমস্যার সমাধান হেতু তাকে যেতে হয় কার্শিয়াং, যেখানে গিয়ে তার সাথে ঘটে একের পর এক অদ্ভুত ঘটনা, যা তিনি তার ডায়েরিতে লিখে রেখে যেতে চান। কারণ তিনি একরকম নিশ্চিত হয়েই গিয়েছেন প্রাণ নিয়ে হয়তো কলকাতায় ফিরে আসতে আর পারবেন না। তারপর অর্পণ ডায়েরির পাতায় ছবির মতো ফুটিয়ে তুলছে সমস্ত ঘটনা। গত রাতের গরম বিছানা ছেড়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। অল্প কিছু ব্রেকফাস্ট খেয়ে তৈরি হতে হলো চটপট করে। কার্শিয়াং পুলিশের গাড়ি আমাকে আজ ডাউহিল পৌঁছে দেবে। থানার বড়বাবু বিরজু তামাং বেশ ভালোই মানুষ। আমি যে অন্য গাড়িতে যাব এই প্রস্তাবে তিনি মোটেই রাজি হলেন না। ফলত একটি থানার গাড়ির ব্যবস্থা করে দিলেন। যথাসময়ে গাড়ি এসে গেল এবং সকাল সকাল রওনা হয়ে পড়লাম আমি। গাড়িতে বসে গতকাল রাতে দেখা স্বপ্নগুলোর কথাই ভাবছিলাম। আমার সাথে একজন বন্দুকধারী কনস্টেবলকে দেওয়া হয়েছে। ওনার নাম সলিল মোর্চা। রাতে তেমন ঘুম হয়নি, তাই মাঝে মাঝেই একটু ঝিমুনি আসছিল। সামনের সিট থেকে সলিল মোর্চা বললেন, কি সাবজি, রাতে ঘুম হয়নি নাকি? হ্যাঁ, না মানে ওই আর কি। আচ্ছা আচ্ছা, সাবজি, যদি একটা অভয় দেন তাহলে একটা কথা বলতাম। আমি একটু নড়ে চড়ে বসলাম। হ্যাঁ বলো, কি কথা? বলছি সাবজি, আপনি যে জায়গায় যাচ্ছেন ওই জায়গাটা অত ভালো নয়। দেখুন, আপনারা সব পড়ালেখা ইনসান আছেন, এসব ভূত প্রেত হয়তো মানবেন না, লেকিন আমরা সব সামনে থেকে দেখেছি। এ জায়গায় এক শয়তান আছে সাবজি, আপনি দয়া করে যাবেন না ওখানে। একটু বিরক্ত এবং একই সাথে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি বলতে চাইছো তুমি? যত সব আজগুবি। আচ্ছা, কি দেখেছো বলো তো? দেখিয়ে সাবজি, গুসা কি মাফ করবেন, আপনার আর বড়বাবুর কিছু কথা আমি ঘরের বাইরে থেকে শুনেছিলাম। क्योंकि उस दिन আমার ডিউটি বড়বাবুকে ঘরের সামনেই ছিল। আমি শুনছিলাম যে বড়বাবু আপনাকে ও রাতের কথা বলছে, যে রাতে আমরা টহল লাগাতে গিয়েছিলাম ওই ডাউহিলের জঙ্গলি এলাকাতে। ওখানে রাতে আমরা অনেক কিছু দেখেছি, আর বড়বাবুকে সব রিপোর্টও দিয়েছি, লেকিন বড়বাবু আপনাকে তার কিছুই বলেননি। ও রাতে ওই নাম না জানা জন্তুটার শব্দ আর মানুষের চিৎকার শুনে গাড়ি থেকে নেমে ও জঙ্গলের কিছু ভেতরে গিয়েছিলাম। ওই শব্দ দুটো বাস 1 সেকেন্ডের জন্যই শুনেছিলাম, আর সেই শব্দ লক্ষ্য করে ওই জায়গায় গিয়ে দেখলাম সেখানে কেউ নেই, লেকিন মাটির উপরে জরা পাতার উপরে टटका लाल रक्तेर दाग। আমরা बहुत देर तक खोजाखोजी करार परेও
আর কিছু না পেয়ে ফিরে আসছিলাম। ফিরতি পথ ধরেছি, এমন সময় আমার একদম পিঠের ওপরে নারকেলের মতো শক্ত একটা কিছু পড়লো উপর থেকে। ব্যাপার কি দেখার জন্য তো আমি তো সবাইকে বললাম থামতে। আমি পিছন ঘুরে মাটির দিকে টর্চের আলো ফেলতেই দেখলাম একটা মানুষের মাথা, এই গলা থেকে কেটে ফেলা একটা মাথা। তখন ও গলা থেকে যেভাবে রক্ত বেরোচ্ছিল দেখেই মালুম হচ্ছে যে এই মাত্র কেটে ফেলা হয়েছে মাথাটা। আমি ব্যাপার কি দেখতে মাথার ওপর দিকে টার্চ মারলাম, আর বাকি সব লোক ভি তাই করলো। আমরা কি দেখলাম জানেন? বুঝলাম গল্পের প্রচণ্ড সাসপেন্স আনার জন্য দুম করে থেমে গিয়ে আমায় প্রশ্ন করা হচ্ছে। তা কি দেখলে শুনি? দেখলাম ওই ভীষণ ঘন পাইন জঙ্গলের সাথে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে একটা আধা জানোয়ার। ওর হাড্ডিসার মুখে ঝুলছে একটা মাথাহীন মানুষের ডেড বডি। ওই জানোয়ারটা 20 ফুট মতো লম্বা হবে। उसका रूखा सूखा दोनों हाथ दिए पकड़े আছে ওই পাইন গাছটাকে। হাতে নাখুনগুলোকে দেখলে মনে হবে ও কোনো গাছের ডালপালা। ওর চোখগুলো কেমন কেমন সফেদ আলোর মতো জ্বলছে। এবার কথাগুলো শুনে আমি যেন আরও একটু নড়ে চড়ে বসলাম। গত রাতের স্বপ্নের সেই মূর্তিগুলোর কথা মনে পড়ছে। এ তো হুবহু সেই বর্ণনা। এদিকে মোর্চা বাবু বলে চলেছেন, এই ভীষণ মূর্তি দেখার সঙ্গে সঙ্গেই সবাই ভয়ের চোটে গুলি করে বসলো এক এক করে। কি বলবো সাহেব, আপনি বিশ্বাস করবেন না, এতগুলো গুলি ও মূর্তির গায়ে লাগলো, লেকিন ও জানোয়ার ইতনা ভি জখমি হলো না। উল্টে ও করলো কি জানেন? মুখ দিয়ে কামড়ে রাখা বডিটাকে এক ঝটকায় গিলে ফেলে আমাদের দিকে তাকিয়ে একটা কান ফাটানো হুঙ্কার দিয়ে উঠলো। ওই হুঙ্কার শুনলে মনে হবে 1000টা সাইরেন আর 100 ভুকাসের একসাথে আওয়াজ করছে। আমরা সবাই ভয় নিজেদের গাড়ির দিকে ছুটতে লাগলাম স্যারজি। হঠাৎ পিছন থেকে একটা পাইন গাছ উড়ে এসে পড়লো আমাদের রাস্তার উপর। পিছে ফিরে দেখলাম ওই জানোয়ারটাই রুখা সুখা হাত দিয়ে অত লম্বা একটা গাছকে ভেঙে ছুঁড়ে মারছে আমাদের দিকে। আমরা ভয় পেয়ে গাড়ি নিয়ে ওখান থেকে চলে আসছি সাবজি। কিন্তু সে জানোয়ার অনেকক্ষণ পিছা করলো আমাদের। সে আমাদের গাড়ি জোর কদমে চালিয়েও ওর পিছা ছাড়াতে পারছিলাম না সাবজি। শেষমেশ যখন কার্সিয়াংয়ের রাস্তার স্ট্রিট ল্যাম্পের আলো এসে পৌঁছালাম তখন সে আমাদের পিছা ছাড়লো সাবজি। এইখানে আমাদের পৌঁছাতে আর 20 মিনিট দেরি হলেই ও মূর্তি আমাদের সবাইকে ধরে। এই অবধি বলে মোর্চা বাবু থামলেন। উত্তেজনায় আতঙ্কে ওনার চোখ মুখের অবস্থা তখন শোচনীয়। আমি ধীরে ধীরে বললাম, আচ্ছা, যেখানে বড়বাবু আকারে ইঙ্গিতে আমায় বারে বারে কোনো অজানা বিভীষিকার থেকে সতর্ক থাকতে বলেছেন, সেখানে তোমার বয়ান অনুযায়ী এত বড় ঘটনা আমার থেকে লুকিয়ে কেন যাবেন? সেটা কি বলতে পারো? দেখুন সাবজি, বড়বাবু আসলে আপনাকে সব কথা খুলেই বলতেন, কিন্তু আপনি যদি ভয় পেয়ে যান বা ওনার কথা বিশ্বাস না করেন তাই উনি কিছু বলেননি। লেকিন আমি আপনাকে সব কথা খুলে বললাম যাতে আপনি সাবধানে থাকেন। হে মানুষ খেকো কোনো শয়তান এসেছে এখানে সাবজি। আমার তো মনে হয় আপনার ও কথাটি মনেও আনবেন না মোর্চা বাবু। এই অর্পণ নাগ কোনো কিছুর শেষ না দেখে ছাড়ে না। দেখাই যাক না মানুষ নাকি মানুষ খেকোর কাজ কারবার এসব। হ্যাঁ, এই কথাগুলো বলার পর নিজের মধ্যেই যেন হারিয়ে যাওয়া সাহসটা আবার ফিরে পাচ্ছিলাম। কথা বলতে বলতে পৌঁছে গেলাম ডাউহিল। ওদেরকে বিদায় জানিয়ে একদম সোজা চলে গেলাম ডাউহিল পুলিশ আউটপোস্টে। পোস্টের আশেপাশের পরিবেশ দেখলে মন জুড়িয়ে যায় যেন। সারি সারি পাইন গাছ যেন পাহারা দিচ্ছে আউটপোস্টটাকে। মৃদুমন্দ হাওয়াতে ওদের পাতাগুলো কাঁপছে। মনে হচ্ছে যেন কোনো এলোকেশি খামখেয়ালি হাওয়ার সাথে চালিয়ে যাচ্ছে তার বার্তালাপ। গাছগুলির খসখসে গা ঘেঁষে নরম রোদ মাটিতে খেলা করছে। আউটপোস্টের গেটেই রাইফেলধারী 2 জন কনস্টেবল পাহারায়। আমার পরিচয় দেখাতেই সেলুট ঠুকে গেটের ভিতরে যাওয়ার রাস্তা করে দিল। সামনেই একটা কাঠের সিঁড়ি উঠে গিয়েছে।
বুট জুতোয় খটমট শব্দ তুলে কাঠের বারান্দায় এসে উঠলাম। এখানে আসার উদ্দেশ্য একটাই, ওসি মঙ্গলবাবুর সঙ্গে কিছু জরুরি আলাপ আলোচনা করার আছে। তো যথারীতি ওনার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হওয়ার পর আপাতত ঠিক হলো এখানে আমি সিভিল ড্রেসে কাজ করব। আমার পরিচয় একমাত্র উনি ছাড়া আর কেউ জানবেন না। এরকমভাবেই আলোচনা করতে করতে আমি সলিল মোর্চার প্রসঙ্গ টেনে আনলাম। ওনার বলা সেই দারুণ ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতেই মঙ্গলবাবু ব্যাপারটাকে হেসেই উড়িয়ে দিলেন। আরে সাহেব, হয়ে আপনাকে নতুন পেয়ে একটু মুস্কুরা করেছে, আর নয়তো কি দেখেছে। শীতের রাতে বেরিয়েছে, পেটে একটু জল পানি না দিলে কি হয়? কথাটার শেষে এমন এক বিকট হাসি দিলেন যে আমার মাথাটা গরম হয়ে গেল। একজন অন ডিউটি অফিসার এরকম মশকরা করেন কি করে? না, আর বেশি বাড়াবাড়ি দেখলে ডিপার্টমেন্টের কাছে সুন্দর করে গুছিয়ে একটা রিপোর্ট ঠুকব। তবে মনের এই ভাব গোপন করেই বললাম, দেখুন, এই জায়গা আপনার চেনা, তাই আশা রাখি আপনি আমায় এ ব্যাপারে সাহায্য করবেন। অবশ্য ডিপার্টমেন্ট থেকে তেমনই নির্দেশ আছে। ও তো করবই। এর আগেও কত অফিসার এলো গেলো, যাক আপনিও দেখুন যদি কিছু করতে পারেন। বেশ, তাহলে আমি এখন আসি। আর আপনার নাম্বার তো রইলই, ফোন করে নেব কোনো প্রয়োজন হলেই। এই বলে বেরিয়েই যাচ্ছিলাম, তখনই মঙ্গলবাবু বললেন, আরে আমি তো আপনাকে চা পিলাতেই ভুলে গেলাম, গুস্তাকে মাফ করবেন হুজুর। কে আছিস, এদিকে একটা চা। প্রয়োজন নেই, এক তো পেট ভরাই ছিল, তার উপরে এমন আপনার মধুর হাসি যে শুনে কান মাথা সব ভরে গেল। এই বলে হনহন করে বেরিয়ে আসছি, পেছন থেকে ভেসে এলো আবারও সেই বিকট হাসিটা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা পাগল লোক তো, এরা চাকরি পায় কি করে? নির্ঘাত ঘুষ টুস দিয়ে। এসব ভাবতে ভাবতে মেঠো পথ ধরে বাড়ি ফিরছিলাম। আশেপাশের পরিবেশটা বেশ উপভোগ্য। কলকাতায় তো কংক্রিটের জঙ্গল, সারাদিন গাড়ি ঘোড়ার হর্ন, কলকারখানার ধোঁয়া, বাজারের গন্ধ এবং মানুষজনের হল্লা। আর এখানে অপার শান্তি। ঘন বনানী যেন শীতের দুপুরে পা মেলে তার বাড়ির উঁচু নিচু দাওয়ার ওপরে বসে আছে। প্রকৃতি যেখানে বিরাজমান, সেখানে নেই কোনো বাজারের গন্ধ, কোলাহল, উটকো ধোঁয়ার রাজত্ব। এখানে শুধু অপার শান্তি। এভাবেই প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে পথ চলছিলাম। এমন সময় হলো এক কাণ্ড। রাস্তার ওধার থেকে একজন বৃদ্ধ লোক বলা নেই কওয়া নেই, টাল সামলাতে না পেরে পড়বিত পর হুড়মুড়িয়ে সাইকেল নিয়ে পড়লো একেবারে আমার গায়ের ওপর। কোনো রকমে সামলে নিয়ে দেখলাম শীর্ণকায় বৃদ্ধ মাটিতে পড়ে হাউমাউ করছেন, আর ওনার সাইকেল আর বস্তা দিয়ে চাপা পড়ে আছে আমি। তড়িঘড়ি সেসব ছাড়িয়ে উঠে ওনাকে টেনে তুললাম। আরে উঠুন, কোথাও লাগেনি তো? এই বয়সে এত ভারী জিনিস টানাটানি করেন কেন? উঠুন। কি দরকার বলছো বাবা? খিদে বড় বালাই। বয়স হলো, পেট তো আর মানবে না। আপনার ছেলে মেয়ে নেই কেউ এই বয়সে? এসব ছেলে ছিল, ওকে যখন শেষবার দেখেছিলাম তখন সে প্রায় তোমার মতো বয়সী হবে। ভারী কষ্ট হলো শুনে। জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছিল ছেলের? ওই যে খিদে, কালো গ্রাহে খিদে, ওই খিদে খেলো ওকে। এত খিদে ওর যে আবার বউটাকেও। মানে আপনাকে কিছু করেনি? কিছু হয়তো করতে পেরেছিল, কিন্তু তাতে লাভ হয়নি। স্পষ্ট বুঝলাম বুড়ো কিছু লুকোচ্ছে, তাই চালাকি করে বললাম, আপনি কোথায় যাচ্ছিলেন? চলুন না হয় আমি একটু এগিয়ে দিই। না, তার আর দরকার নেই।
তবে সাহায্য যদি করতেই হয়, ওই বস্তাটা একটু তুলে বেঁধে দাও, হ্যাঁ, তাহলেই হবে। এতক্ষণে দেখলাম উনি যে বস্তা নিয়ে যাচ্ছিলেন সেই বস্তা ফেটে কতগুলি মাশরুম বেরিয়ে পড়েছে। অর্থাৎ উনি মাশরুম বিক্রি করতে বেরিয়েছেন। তাদের মধ্যে অনেকগুলো আবার ভেঙে গিয়েছে। খারাপ লাগলো বুড়ো মানুষটার জন্য। আমি সেই ভাঙা মাশরুমগুলো কিনে নিতে চাইলাম, যা দাম হয় তার থেকে বেশি কিছুই দিতে চাইলাম, কিন্তু উনি কিছুতেই নিলেন না। উল্টে আমায় ধন্যবাদ দিয়ে এগিয়েই যাচ্ছিলেন। হঠাৎ কি মনে করে দাঁড়িয়ে গেলেন থমকে। এই খোকা, এদিকে শোনো। আমি এগিয়ে গেলাম ওনার দিকে। কাছে যেতেই হঠাৎ করে আমার ডান হাতের গ্লোভসটা টান দিয়ে খুলে নিয়ে হাতটা মেলে ধরলেন। তারপর কী সব যেন দেখতে লাগলেন। খেয়াল করলাম ওনার চোখে মুখে একটা আতঙ্কের ভাব ফুটে উঠেই মিলিয়ে গেল। শোনো খোকা, শোনো, আমি তোমার ভালোর জন্য বলছি। আজ এক্ষুনি তুমি কলকাতায় ফিরে যাও খোকা। এখানে আর এক মুহূর্তেও থেকো না। ভগবান তোমার মঙ্গল করুন। আশ্চর্য হয়ে গেলাম। আমি যে কলকাতা থেকে এসেছি এই ব্যাপারটা উনি জানলেন কি করে, আর ফিরে যেতেই বা বলছেন কেন? বললাম, মানে আপনি কি করে জানলেন যে আমি কলকাতা থেকে এসেছি, আর ফিরেই বা যাব কেন? আপনি যদি কিছু জেনে থাকেন দয়া করে বলুন। দেখো বাবা, তুমি বড় ভালো মানুষ, তবে জীবনের শুরুতেই তুমি লোভে পড়ে এক মারাত্মক ভুল করেছ। আর তাই তোমাকে সব কিছু খুলে বলা যাবে না। শুধু তোমার কাছে আমি অনুরোধ করছি, তুমি এই জায়গা ছেড়ে পালাও। আমি হাল ছাড়লাম না, পিড়াপিড়ি করতে লাগলাম। অবশেষে তিনি বললেন, অন্য হয়ে ক্ষুদ্র যারে তার দৃষ্টি যে তোমার পড়ে, নিজের প্রেয়সীকে ছেড়ে মৃত্যুকে নিলে আপন করে, খিদের রাজ্যে এসছ যখন, খাদ্য হয়েই ফিরবে তখন। ক্ষুধার শৃঙ্খলে বন্দি জীবন গুনে চলেছে মৃত্যুর ক্ষণ। পৃথিবীর অন্তরাত্মা ঠক ঠক কাঁপে, বিধ্বংসী মাংসভোগের হিমশীতল মৃত্যু ডাকে। পৃথিবীর অন্তরাত্মা ঠক ঠক কাঁপে, বিধ্বংসী মাংসভোগের হিমশীতল মৃত্যু ডাকে। বৃদ্ধ আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালেন না। সাইকেল নিয়ে এক প্রকার যেন ছুটে পালালেন। আমি হাঁ করে ওনার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইলাম। উনি এত কিছু জানেন কি করে? কে উনি? আদেও কি ওনার সাথে আবার আমার দেখা হবে? আর এই অদ্ভুত ছড়াটার মানেটাই বা কি? ওহ, কেমন যেন সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি নিজেই আমার প্রশ্নগুলোর উত্তর যেন কিছুতেই খুঁজে পাচ্ছি না। তবে মনটা এত কোঁ ডাকছে কেন? মনে হচ্ছে এমন কিছু একটা ঘটতে চলেছে যা আমার সাধারণ বুদ্ধির বাইরে, যা ওই বৃদ্ধ মানুষটা টের পেয়েছেন, তবে আমি পাইনি এখনো। আচ্ছা, তাহলে কি মোর্চা বাবুর বলা কথাগুলো সত্যি, নাকি সব কিছু বুঝলো কি? ওহ ভগবান! মনে একগুচ্ছ প্রশ্ন নিয়ে যখন ডাউহিলের আমার সেই বাড়িটার সামনে এসে দাঁড়ালাম, তখন বেলা বাজে দুপুর 12টা। আকাশে তখনও রৌদ্র আর মেঘের খেলা। রক্তরাঙা দেয়ালের এই বাড়িটা খানিকটা ভুতুরে বাংলোর মতোই দাঁড়িয়ে আছে। এ বাড়ির উত্তর দিকে বেশ কিছুটা চলে গেলেই ডাউহিলের সেই কুখ্যাত হন্টেড চার্চ আর ভিক্টোরিয়া বয়েজ স্কুলটা পড়ে। অযত্নের ফলে বাড়ির লোহার গেটটায় জং পড়তে শুরু করেছে। গেটের বাইরে একটা মোটা পিলারে শ্বেত পাথরে খোদাই করার নামটা এখনো স্পষ্ট পড়া যায়, কুহকিনী। এইরকম নাম বাবা কেন রেখেছিল তা খুব একটা স্পষ্ট নয়। সে যাই হোক, প্রায় মোর্চে পড়া বিশাল লোহার গেটটা ঠেলে বাড়িতে প্রবেশ করলাম। মাঝখানে সুড়ি বিছানো রাস্তা আর চারধারে বাগান,
এখন সেই বাগানেও অযত্নে আগাছা জন্মেছে, ইতিউতি ছড়িয়ে আছে হলুদ হয়ে যাওয়া পাতার রাশি। বাড়ির প্রধান দরজার সামনে গিয়ে ডোরবেলটা বাজালাম। এ বাড়ির কেয়ারটেকার বিমল মহারাজনকে ফোন করে দিয়েছিলাম আগেই যে আমি আসছি। ডোরবেলের আওয়াজ শুনে এসে দরজা খুলে দিল। একটা সালাম ঠুকে বলল, अरे आइए बाबू आइए, इतना देरी हुआ जे। ওর হাতে ব্যাগটা তুলে দিয়ে উত্তর দিলাম, ওই একটা কাজ পড়ে গিয়েছিল। ठीक है और বাথরুমে গরম পানি আছে, তৈরি হয়ে নিন, আমি খানা লাগিয়ে দিচ্ছি। গরম জলে স্নান করে পথশ্রমের ক্লান্তিটা কিছুটা দূর হলো। সেই সকাল থেকে পেটে কিছু পড়েনি, খিদের চোটে নাড়ি ভুড়ি পর্যন্ত হজম হয়ে যাওয়ার জোগাড়। নিজেকে গরম জামা কাপড়ে ঢেকে খাবার টেবিলে গিয়ে বসলাম। মহারাজন খাবার সার্ভ করছে, গরম ভাত, ডাল, মাছ ভাজা আর মাংসের কারি। খেতে খেতে এটা সেটা কথা হতে লাগলো। গ্রামে নাকি খুব বিপদ, এই নিয়েও মহারাজন অনেক কিছুই বলল। ডাল ভাত শেষ করে মাংসের বাটিটা উপুর করে আলু মাংস সমেত ঝোলটা ঢেলে নিলাম। এমন সময় একটা খটকা লাগলো। মাংসের পিসগুলো ঠিক যেন মুরগির মাংসের মতো নয়, কেমন যেন গোল গোল আর ছোট ছোট করে কাটা। কৌতূহলবশতই এক পিস মুখে পুড়ে দিলাম। আহ, কি অপূর্ব খেতে। এই, এটা কিসের মাংস গো? এই তো বোনলেস রেড মিট আছে বাবু, আপনি আসবেন বলে স্পেশাল ভাবে বানিয়েছি। আমি আর কথা বাড়ালাম না, চুপচাপ খেয়ে নিলাম। খিদে পেটে ওরকম সুস্বাদু রান্না করা মাংস একটু বেশিই খেয়ে ফেলেছিলাম বোধহয়। ঢেকুর তুলতে তুলতে জামা কাপড় পরে রেডি হয়ে নিলাম। বেরোতে হবে, গ্রামের দিকটায় একবার চক্কর মেরে আসা দরকার। ডায়েরি লেখায় ব্যাঘাত ঘটল। ডোরবেলটা একটানা বেজে চলেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেলা 2টো বাজে, অর্থাৎ দুপুরের খাওয়া দাওয়া সারতেই ওই মোটকা মঙ্গলবাবুটার সাথে মিটিংটা করতে হবে। এমন সময় বাসন্তী এলো। দাদাবাবু, খাবার রেডি আছে, আর মঙ্গলবাবুও অপেক্ষা করছেন আপনার জন্য। আসুন ডাইনিং হলে। ডাইনিং হলে গিয়ে দেখলাম মঙ্গলবাবু এসে বসে আছেন। আমায় দেখে উঠে দাঁড়ালেন। আরে সাহাব, আমি তো আপনার জন্যই ওয়েট করছিলাম, আইয়ে আইয়ে। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনার এই হাসিটা কি বন্ধ হবে না? কথা নেই বার্তা নেই, খালি খিক করে হাসেন। ও সব ছাড়েন সাহাব, ও সব ছাড়েন। এদিকে যা কন্ডিশন, আমারে হাসি আপনি আর কদিন দেখতে পাবেন তা নিয়ে ডাউট আছে। কেন? আর কি বলবো সাহাব, গতকাল রাতে তো কোয়ারেন্টাইন সেন্টারে হামলা হয়ে গেল। সবু কই না করা সত্ত্বেও একটা জোয়ান মদ্দা লোক দরজা খুলে বেরোলো কি বেশ। ও তো টাইট সিকিউরিটি আর 25 ফুট উঁচা লোহার ফেন্স টপকে ও শয়তান দুজন পুলিশকে জখম করে শিকার নিয়ে পালিয়েছে। সে কি? তা ওই লোকটাকে কেউ আটকালো না? ও যা ডাক এসছে তা কি আটকাবে কার ক্ষমতা সাহেব। সবাই যখন হালকা হাসি তামাশা করছে তখনই ও মদ্দা লোকটা হঠাৎ উঠে দাঁড়ায়। সে ওর বিবি বাচ্চার নাম করে বহুত কাঁদতে থাকে। সবাই যখন বলে কি হয়েছে এমন কেন করছো, লেকিন সাহেব ও সব কথা যেন ওর কানে গেল না। সে কাঁদতে কাঁদতে আমি আসছি, দাঁড়াও দাঁড়াও এসব বলতে বলতে ছুট লাগাতে যেতেই 5-6 জন মিলকে ওকে আটকে রাখে। লেকিন ও গায়ে তখন শয়তানের শক্তি। সবাইকে ধাক্কা মেরে ফেলে বলল, তোমরা শুনছো না, ও জঙ্গল থেকে আমার বউ বাচ্চা আমায় ডাকছে, ওরা বিপদে আছে, আমায় যেতেই হবে। তারপর ও বাইরে বেরোতেই অত ঘনা কুয়াশার ভিতর থেকে একটা হাত এসে লোকটাকে তুলে নিয়েই গায়েব হয়ে গেল। উফ, তা আপনি আর ওই বিক্রম বিস্তা কোথায় ছিলেন? আপনারা আটকাননি কেন ওকে? আরে স্যার, আমি আর বিক্রম বিস্তা দুজনে সেন্টারের পিছন দিকে গার্ড দিচ্ছিলাম। ও লড়কা আমায় এ শয়তানের ব্যাপারে সব ডিটেলে বলছিল, যে পিশাচ কত ভয়ানক হয়, কিভাবে শিকার করে, কিভাবে ভিকটিমকে নিজের মায়ায় ভুলে নিয়ে ওর সাথে খেলা করে তারপর খায়। হঠাৎই গোলমাল শুনে দুজনে দৌড়ে সামনে যখন গেছি সব খতম ততক্ষণে। শিট ম্যান,
মিলিটারি ফোর্স কবের মধ্যে আসবে বলেছে? কিছু আপডেটস আছে? আর এদিকে তো আমার সমস্ত কমিউনিকেশন খারাপ হয়ে পড়ে রয়েছে। উফ, এইভাবে কাজ করা যায়? বলছে তো আগামী পরশুর মধ্যেই পৌঁছে যাবে, আর उसके बाद কোয়ারেন্টাইন সেন্টার ভি খালি করা হবে। এখন যা নিউজ আছে তাতে কার্সিয়াং শহর আগে খালি করা হচ্ছে। শোনা যাচ্ছে ও শহরেও নাকি লোক নেওয়া শুরু হয়ে গেছে। আমার হাতের থেকে খাবারের প্লেটটা পড়ে গেল বিস্ময়ে। হতবাক হয়ে আমি বললাম, মানে? এর মতলব হলো ডাউহিলে যেমন ভাবে মানুষ মারছে, কার্সিয়াংয়েও মোড়া শুরু হয়েছে। যখন নকলি গোলা করে ডাক ডেকে কোনো লাভ হচ্ছে না, তখন ঘর ভেঙে মানুষ মারছে। ওগুলোর ভোগ বড় ভয়ানক আছে সাব, বড় ভয়ানক আছে। তার মানে আমার সন্দেহটাই ঠিক। 31 ডিসেম্বর থেকে হত্যালীলা নিয়ে যে নিউজগুলো ব্রডকাস্ট করা হয়ে আসছে, সেই হত্যার পিছনে রয়েছে এই মাংসভুকের দল। আজ 3 জানুয়ারি, হিসেব মতো আর 2 দিন পরেই অবশেষে আসবে মিলিটারি ফোর্স। অবশ্য এর আগেও একবার পাঠানো হয়েছিল ওদেরকে। এখানে এসে পৌঁছানোর কথা ছিল গত 30 ডিসেম্বর, কিন্তু তারা আজও এসে পৌঁছায়নি। সে ফোর্স রওনা হয়েছিল ঠিকই, তবে তাদের সাথে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আচ্ছা মঙ্গলবাবু, আপনার মোবাইলটা হবে? একটু দিন তো, একটা ফোন করব। ও করতেই পারেন সাব, ও করতেই পারেন, লেকিন এখানে তো কানেকশনই নেই। আপনার বাড়ি 30 মিটারের আশেপাশে ঘুষলেই নেটওয়ার্ক কাট হয়ে যায় কেন জানি না। ফোন হাতে নিয়ে দেখলাম সত্যিই তাই, নেটওয়ার্ক নেই। যা অবস্থা তাতে নিদেন পক্ষে একটা চিঠি যদি পাঠানো যেত, কিন্তু পর মুহূর্তেই মন বলল সেটাও অসম্ভব, কারণ সমস্ত ব্যবস্থায় এখন অচল। সবারই যে প্রাণের মায়া আছে। আমিও বুঝতে পারছি আমার ফোন না পেয়ে ওদিকে ক্রমেই অস্থির হয়ে উঠছে অনামিকা। জানি না আদেও ফিরতে পারবো কিনা, সুন্দর সংসার সাজানো হবে কিনা সেটাও জানি না। হয়তো এই শীতল প্রান্তরেই আমার আধ খাওয়া বেওয়ারিশ লাশটা পড়ে থাকবে, কেউ জানতেও পারবে না। কি হলো সাব? হ্যাঁ, কই না, কিছু না। বাই দ্য ওয়ে, আপনি কার্শিয়াংয়ের ব্যাপারে কিছু বলতে পারবেন? দেখিয়ে সাব, আমার কাছে যতটা খবর আছে তাতে কার্শিয়াং শহরের বাইরে মিলিটারি ফোর্স রাত দিন গার্ড দিচ্ছে। হাই ইলেকট্রিক কানেকশন वाला बहुत ऊंचा फेंस দিয়ে ঘিরে রেখেছে রাস্তাঘাট, দোকান वगैरह सब बंद। ये तो গত পরশু दोपहरेর দিকেই 3 জনকে একসাথে চিবিয়ে খেয়েছে শয়তানগুলো। আর থাক, আমি মাঝপথেই থামিয়ে দিলাম ওকে, কারণ এসব আর আমি নিতে পারছি না। আচ্ছা শুনুন, আপনি এই 2 দিন ভালো করে গার্ড দিন। যদি আমার দরকার লাগে তবেই বলবেন। আসলে দেখতেই তো পাচ্ছেন হাতের যা অবস্থা। উফ। আরে স্যার, কোনো টেনশন নেবেন না, আমি আমার জি জান লাগিয়ে কোশিশ করছি। এ 2 দিন বাস পজিশন হোল্ড করে রাখতে হবে। লেকিন ছোট ছোট শয়তানের তাদাদ মানে সংখ্যা যেমন হারে বাড়ছে, ওরকম চললে মুশকিল আছে। বড়গুলোকে তো তাও দেখা যায়, আর ছোটগুলো তো আরো ফাস্ট। লোহার ফেন্স আছে তো। আপনার কি মনে হচ্ছে সব? ও লোহার ফেন্স ও 6 ফুটিয়া শয়তানগুলোকে আটকাতে পারবে? একসঙ্গে 5-6টা শয়তান আসলেই ও লোহার ফেন্স বেতের বেড়ার মতো ভেঙে পড়বে। ইটস ওকে, ট্রাই योर बेस्ट मंगल बाबू। वही तो ट्राई করছি স্যার। হ্যাঁ, আচ্ছা এবার আসি, আপনি সাবধানে থাকবেন কেমন? এই বলে লোকটা চলে গেলেন। হাসিটা উটকো হলেও লোকটা বেশ কাজেরই। ওর কথাতেই তো একটা আশার আলো পেলাম, তাই বাইরে বেরোনোর জন্য প্রস্তুতি নিতে লাগলাম। যদি নেটওয়ার্ক পাওয়া যায়। বাসন্তীকে অনেক জোরাজুরি করাতে সে আজ রাতটা এখানে থাকতে রাজি হলো। ওর বাবাকে কোয়ারেন্টাইন সেন্টার থেকে আমার বাড়িতে এনে তুলব, এ কথা বলাতে বোধহয় ও খানিকটা আশ্বস্ত হয়েছে।
বর্ষাতিটা পড়ে বাড়ি থেকে বেরোলাম। সময় বিকেল 5টা। টিপটিপ করে বৃষ্টি নেমেছে দেখছি। যত দ্রুত সম্ভব কথা বলে আবার ঘরে ফিরতে হবে আমায়। হাঁটতে হাঁটতে যখন ওই হন্টেড চার্চটার কাছে এসে পৌঁছালাম, তখন সন্ধ্যের কালচে তরল গ্রাস করতে শুরু করেছে চরাচরকে। চার্চটির দিকে তাকালাম একবার। এই অঞ্চলে 1 মাস আগেও লোকমুখে শোনা যেত যে এই চার্চের আশেপাশে আর ডাউহিলের পাইন বনে নাকি এক গলা কাটা প্রেতাত্মা ঘুরে বেড়ায়। আর এখন তো দিনে দুপুরে মানুষের গলা কাটা লাশ রাস্তায় জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। কারণ আজকাল ওই প্রেতাত্মার থেকেও শতগুণে ভয়ানক ক্ষমতাবান মৃত্যুদূত জীবন্ত শয়তান প্রেত অতর্কিতে হানা দিয়ে বেড়ায় ডাউহিলের পাথুরে প্রান্তরে। ধর, কোথায় নেটওয়ার্ক? কতবার চেষ্টা করেও সেই ফোনের নেটওয়ার্ক কিছুতেই আসলো না। অগত্যা একটা নর্মাল টেক্সট লিখে ড্রাফট করে রাখলাম। যদি কখনো নেটওয়ার্ক আসে তখন অনামিকাকে সাথে সাথেই পাঠিয়ে দেওয়া যাবে। সে হয়তো ভেবেই নিয়েছে যে আমি শেষ। সেই 2 দিন আগে একবার কথা হয়েছে। ও না, তাও তো হয়নি। আসলে ওই দিন কোনো কথাই হয়নি। আমি পরে মোবাইলের কল হিস্ট্রি ঘেঁটে দেখেছিলাম। আমার তরফ থেকে অনামিকার কাছে কোনো কল যায়নি, বা তার তরফ থেকেও আসেনি কোনো কল। তবে সেদিন বাসন্তী চলে যাওয়ার পর কার সাথে কথা বললাম, কী বা বললাম, কোন ঘোরের মধ্যে যে ছিলাম সেটা আজও আমার কাছে পরিষ্কার নয়। এইসব চিন্তায় একভাবে মাথায় ঘুরতে থাকলো। নেটওয়ার্কের সন্ধান করতে করতে কখন যে আরও জঙ্গলের কাছাকাছি চলে এসেছি খেয়ালই করিনি। এমন সময় শব্দটা শুনতে পেলাম, আর সেই সাথেই কেটে গেল আমার ঘোর। ধীরে ধীরে কুয়াশার ঘন মেঘে ঢেকে যাচ্ছে প্রান্তর। সন্ধ্যের আধার এবার ঘনিয়ে আসছে আরো। আর সেই কুয়াশার ভেতরেই স্পষ্ট যেন দেখলাম মিটার 30 দূরের পাহাড়ের মাথার ওই পাইনের জঙ্গলটা কেঁপে উঠল ভীষণভাবে, যেন একপাল হাতি গাছের গায়ে ধাক্কা মেরে এগিয়ে আসছে। সর্বনাশ! ওই শয়তান আমার হৃদয়ের গতি টের পেয়ে গিয়েছে, শুনতে পাচ্ছে আমার হৃদস্পন্দন। আমি আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি মুখো ছুট লাগালাম। ওই জান্তব গর্জন আমার পিছনে ধাওয়া করে আসছে। অত্যন্ত কম সময়ের মধ্যেই আমাদের মধ্যেকার দূরত্ব যেন কমে গেল আরো। এখন আমি বোটকা পচা মাংসের গন্ধটাও অনুভব করতে পারছি। অর্থাৎ ওই মৃত্যু দূত আমার অনেক কাছে এসে পড়েছে। আর হয়তো কয়েক মুহূর্তের অপেক্ষা, ব্যাস, তারপরেই সে ধরে ফেলবে আমায়। সন্ধ্যের অন্ধকার এদিকে পুরোপুরি ছেয়ে ফেলেছে চারিদিক। ওই দূরের জঙ্গলে আর একটা সাদা আলোর দলা দেখতে পাচ্ছি। ওই আর এক শয়তান দূর থেকে সতর্ক নজর রাখছে আমার ওপর। এবার পিছনের শয়তানটা আরো কাছে এসে পড়লো আমার। ওই তো দেখা যাচ্ছে ভূতের মতো দাঁড়িয়ে থাকা আমার বাড়িটা। থামলে চলবে না। জানি না আদৌ আমি বাঁচবো কিনা, কিন্তু এটুকু জানি আমায় থামলে চলবে না। দৌড়াতে দৌড়াতে প্রায় পৌঁছেই গেলাম বাড়ির সামনে। ইতিমধ্যে আমার নাকে আরো বিকটভাবে ঝাপটা মারছে পচা গন্ধটা। এইসব পাথরে এবড়ো খেবড়ো জমিতে শুধু দৌড়াতে জানলেই হয় না, রীতিমতো কায়দা রপ্ত থাকা চাই। তার উপর আমার হাতটা আবার ভাঙা। ওই তো দেখা যাচ্ছে কুহুকেনি আর তার গেটটা। আমার স্নায়ুর উপর প্রবল কর্তৃত্ব থাকার কারণেই হয়তো একটা ব্যাপার আমি আবিষ্কার করলাম। ওই পিশাচটা এখন আর আমার পিছনে তাড়া করে আসছে না, কারণ এতক্ষণে ওর যে হিংস্র গর্জনটা খুব কাছে থেকে শুনতে পারছিলাম সেটা আর সেভাবে শোনা যাচ্ছে না। মনে হয় যেন মাঝপথেই থমকে গিয়েছে গর্জনটা, বরঞ্চ
এখন একটু দূর থেকেই শোনা যাচ্ছে সেটা। আবারও তুষারপাত হতে শুরু করেছে। এবার আমি ঠিক কি মনে করে যেন পিছনে ঘুরে তাকালাম। হ্যাঁ, সেই পিশাচ এখনো দাঁড়িয়ে রয়েছে তার সেই কালান্তক জলজলে দৃষ্টি নিয়ে। তবে বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই থমকে গিয়েছে সেটা। ব্যাপার কি বুঝলাম না, আমাকে এমন নাগালের মধ্যে পেয়েও ছেড়ে দিল কেন? রাত এখন 9টা। ডায়েরি নিয়ে ঠায় বসে আছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল। কি লিখব মাথায় খেলছে না। সন্ধ্যের ঘটনার ভয়াবহতা এখনো বোধহয় কাটিয়ে উঠতে পারেনি। ঘেটে রয়েছে সমস্ত স্মৃতিগুলো। বাইরে এখন একটানা শো শো শব্দে ঝড় হয়ে চলেছে। হয়তোবার কোনোদিনে কলকাতায় ফিরে অনামিকার সাথে দেখা হবে না আমার। ওর হাতের সেই সুস্বাদু রান্না হয়তো খাওয়া হবে না। গঙ্গার ধারে বসে মাটির ভাঁড়ে করে গরম চায়ে চুমুক দিতে দিতে হবে না হয়তো ওর সাথে গল্প করাও। ওর কাছে করা প্রতিজ্ঞাগুলো হয়তো রাখতে পারবো না। ঠিক করলাম যে আজ রাতেই পুরো ডায়েরিটা শেষ করে দেব। আজ অবধি যা যা হয়েছে সব লিখে ফেলবো এক রাতেই। হঠাৎ কেন যে এমন ইচ্ছে জাগলো বলা মুশকিল। ওদিকে বাইরে ঝড়ের দাপট তখন আরও বেড়ে উঠেছে। সময় নষ্ট না করে শুরু করলাম লেখা। 25শে ডিসেম্বর। গত বিকেলের দিকে গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছু জানতে পারিনি। কিছু জিজ্ঞেস করতে গেলেই কেমন যেন এড়িয়ে যায় সব। তাই আজ আবারও বেরিয়েছিলাম। এখন বাজে দুপুর 12টা। সেই সকাল থেকেই কয়েকজনের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম তার সারমর্ম হলো এই যে গ্রামের সবাই এখন অষ্টমীর বলির পাঁঠার মতো কাঁপছে। কোন দিন যে কার শেষ দিন সেটা কেউ বলতে পারে না। শুরুতে নাকি একটু রাতের দিকে শোনা যেত একটি শব্দ, এরকম জাতীয় করুণ ডাকে সাড়া দিয়ে যেই দরজা খুলে কেউ বাইরে বেরোতো সে আর ফিরত না। এরকম কয়েকদিন চলার পর লোকজন যখন সজাগ হয়ে সেই ঘটনায় দরজা খুলে আর সাড়া দেয় না, তখন খুব পরিচিত কারোর গলা নকল করে তাদেরকে ডেকে নিয়ে যেতে লাগলো। গ্রামে সবাই ভেবেছিল গ্রামে নিশ্চয় নিশি ঢুকেছে, তাই 3 বার ডাকের আগে কেউই সাড়া দিত না। এই ভেবে যখন 3 বার টপকে ডাক 4 বারের বার ভেসে আসতো, সেই সময় যে সেই ডাকে সাড়া দিত সে আর ঘরে ফিরতে পারত না। ঘরের দরজা পেরিয়ে বেরোতেই মৃত্যু তাকে বৈতরণী পার করে দিত। এরপরে ক্রমে এমন হলো যে পাশের বাড়িতে প্রতিবেশী তার স্বজন হারাবার ভয়ে বা নিজের প্রাণ হারাবার ভয়ে সাহায্যের জন্য গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ সাড়া দিত না। যে যার ঘরে ছিটকিনি তুলে বসে থাকত। এরপর থেকে যখন সেই ডাক ডেকেও তেমন কোনো শিকার পাওয়া গেল না, তখন কেউ কেউ ভুল দেখতে শুরু করলো। সকাল হয়ে গেছে, আর কোনো ভয় নেই এই ভেবে সম্মোহিতের মতো দরজা খুলে যেই না বাইরে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে মৃত্যু এসে ছোবল মেরে তাকে তুলে নিয়ে যেতে লাগলো। ধীরে ধীরে শয়তানের সাহস বেড়ে উঠল আরও। শুরু করলো ঘরে ঢুকে শিকার করা। অর্থাৎ আজকাল ঘরের মধ্যেও কেউ সুরক্ষিত নয়। দুপুরবেলা রাস্তায় একটা বেদির উপরে রোদের আলোয় বসে এসবই ভাবছিলাম। সত্যি এতগুলো লোক তো আর ভুল বলবে না। দেখে শুনে যা মনে হচ্ছে ব্যাপারটা সত্যিই গুরুতর। তাহলে বীরজুবাবু, মোর্চাবাবু এরা সকলে ঠিকই বলেছিলেন, হয়তো এখানে সত্যিই কিছু আছে। কি ব্যাপার এখন এখানে বসে? পরিষ্কার বাংলা ভাষায় আচমকা প্রশ্ন শুনে মুখ তুলে তাকালাম। প্রশ্নটা করেছে সেই ছেলেটা। ওই আড্ডার ঠেকে বসে খোঁজ খবর নেওয়ার সময়
ওর থেকেই বেশিরভাগ ঘটনাগুলো শুনি আমি। ঘোরটা কাটিয়ে উঠেই বললাম, হ্যাঁ হ্যাঁ, না মানে এই জাস্ট একটু বসে আছি, এই প্রকৃতির সৌন্দর্য দেখছি। তা তুমি কোথাও যাচ্ছ নাকি? না, আর কোথায় যাব? ও দেখেছেন, এই আমার নামটাই তো আপনাকে বললাম না, বিক্রম বিস্তা। আমি অর্পণ নাগ। তোমাকে তুমি করে বলছি বলে কিছু মনে করো না আবার। আসলে তুমি আমার ভাইয়ের বয়সী। তা এত ভালো বাংলা কোথা থেকে শিখলে তুমি? না 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 না, কিছু মনে করছি না। এবার সে আমার পাশে বসে বলল, আসলে আমি কলকাতায় থেকেই বাংলায় মাস্টার্স করছি, এই ছুটিতে দাদুর বাড়িতে বেড়াতে এসেছি। আরে তুমিও কলকাতায় থাকো নাকি? বিক্রম যে কলকাতায় থাকে সেই সুবাদেই হোক, কিংবা ভালো বাংলা জানে ও মিশুকে বলেই হোক, ওর সাথে বেশ ভাব জমিয়ে ফেললাম। এভাবেই সে কি করে কলকাতার অমুক জায়গায় বন্ধুদের সাথে গিয়েছিল, এসব খোশ গল্প কথায় প্রসঙ্গক্রমে গ্রামের বর্তমান পরিস্থিতির কথা উঠে আসে। যেরকমভাবে লোক মরছে, আধখাওয়া লাশ পড়ে আছে এদিক ওদিক, এ ব্যাপারটা নিয়ে দেখলাম ওর একটা বিশেষ মত রয়েছে। ও বলল, দেখুন, আমার মনে হয় যে এই গ্রামে নরকের পিশাচের কোনো কোপ দৃষ্টি পড়েছে। আমি হেসে উড়িয়ে দিতেই যাচ্ছিলাম, তবে আমাকে বাধা দিল ওর শান্ত অথচ দৃঢ় গলার স্বর। এই ব্যাপারে একটু পড়াশোনা আছে আমার। আমি জানি ঠিক কিভাবে ওরা শিকার করে, কিভাবে ওরা জীবাত্মাকে টেনে নিয়ে নিজেদের দল ভারী করে। কি বলছো তুমি? আমি তো ঠিক বুঝতে পারছি না। দেখুন, আপনার কাছে বলতে বাধা নেই আমার, কারণ এতে করে আপনি অনেক মানুষের জীবন বাঁচাতে পারবেন প্রশাসনের সঙ্গে কথা বলে। তুমি কি করে জানলে যে আমি? তার কারণ হলো, ডাউ হিলে ঘুরতে আসা কলকাতা নিবাসী কেউ কোনোদিন যেচে গ্রামের সমস্যায় মাথা ঘামাতে যাবে কেন খামোখা? কি তাই তো স্যার? হ্যাঁ, এখন প্রশ্ন আসতেই পারে, আমি কি করে বুঝলাম যে আপনি আইনের রক্ষক? তা সেটা তো আপনার নাম জানার পরই বুঝলাম। কলকাতা পুলিশে তো আপনার বিশাল নাম ডাক। আমি গ্রামের সবার সাথে আড্ডার ছলেই কথা বলতাম, কেউ ধরতেই পারত না। তাই বিক্রমের এইরূপ পর্যবেক্ষণ ক্ষমতা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। মুখে বললাম, বাহ, দারুণ বুদ্ধি তো তোমার। তাহলে তো বলতে হচ্ছে তুমি বেশ জেনে বুঝেই আলাপটা জমিয়েছ আমার সাথে, কি? তা বলতে পারেন, তবে নিশ্চিন্ত থাকুন, আপনার পরিচয় গোপন রাখবো আমি, এবং এই কেসে যতটা সম্ভব পারবো সাহায্য করব। অবশ্য যদি আমার আপাত আজগুবি কথায় আপনি বিশ্বাস রাখেন তবেই। কোনো উপায়ান্তর না দেখে বললাম, আচ্ছা ঠিক আছে, বলো। আমেরিকার মিনেসোটা স্টেটের উত্তরীয় জঙ্গল, গ্রেট লেক স্টেটের জঙ্গল আর সেন্ট্রাল কানাডার জঙ্গলে এই পিশাচের রাজত্ব। শোনা যায় যে ওই জঙ্গল থেকে কোনো মানুষ ঢুকলে তারা নাকি এই শয়তানের শিকার হয়। তবে এ শয়তান যে ঠিক কি করে এই ভূভারতের বুকে নেমে এলো, এটাই আশ্চর্য। থেমো না, বলে যাও। হ্যাঁ, যা বলছিলাম, এই কুখ্যাত পিশাচকে বলা হয় ওয়েন্ডিগো বা মাংসভোগ। এরা সব সময় ক্ষুধার্ত থাকে। কথিত আছে, যে মানুষের মন লোভ, ঘৃণা আর পাশবিকতার অন্ধকারে পরিপূর্ণ, তাকেই এই শয়তান আগে গ্রাস করে। তবে কেউ যদি চায়, তাহলে ক্ষমতার লোভে স্বেচ্ছায় ওয়েন্ডিগোকে নিজের দেহ আত্মা প্রদান করে বসে। প্রথম প্রথম সে পিশাচ মানুষের আত্মাকে কলুষিত করে তাকে দিয়ে কাঁচা মাংস ভক্ষণ করায়, এবং ধীরে ধীরে সেই মানুষের দেহ ওয়েন্ডিগোর বসবাসের উপযোগী হয়ে উঠলে সে অপ্রাকৃতিক কিছু ক্ষমতার অধিকারী হয়। তখন সে মানব দেহ ছেড়ে নরকের এক ভয়ঙ্কর জানোয়ারের রূপ নেয়। সে জানোয়ারের মাথাটা খানিকটা হয় হরিণের মতো, মাথায় হরিণের মতো আঁকাবাঁকা শিং, মুখের মধ্যে সারি সারি ধারালো ছুরির মতো বড় বড় দাঁত, চোখের কোটরে জলজল করে একজোড়া সাদা চোখ। এরা কাঁচা মাংস খায় বলে এদের মুখ থেকে সব সময় পচা মাংসের গন্ধ বেরোতে থাকে, আর এরা আমাদের কাছাকাছি থাকলেই সে গন্ধ পাওয়া যায়। সরু লিকলিকে হাড় সর্বস্ব
20 ফুট লম্বা শরীর নিয়ে জঙ্গলের বড় বড় গাছের আড়ালে এরা নিজেদেরকে মিশিয়ে রাখে। হাতের আঙুল থেকে গাছের শাখা প্রশাখার মতো বেরিয়ে থাকে তরোয়ালের মতো ধারালো আঁকা বাঁকা নখ। সেই নখ নিয়ে শিকারের দেহ এরা ফেড়ে বার করে নিয়ে আসে নাড়ি ভুড়ি। এরা প্রাথমিক অবস্থায় আকারে ছোট, অর্থাৎ ফুট 6 হয়। এরপর এটা যত মাংস খায় এদের আকৃতি ততই বাড়তে থাকে এবং আরও ক্ষমতা লাভ করে। নিজেদের বাসস্থানের এক একটি উপাদানের খুব ভালোভাবে প্রয়োগ করে থাকে বলেই এরা সুচতুর শিকারীও হয়ে থাকে। বহু দূর থেকে জলজলে চোখে শিকারের উপর নজর রাখে ওরা ক্রমাগত। শিকারের হৃদস্পন্দন শুনতে পায় বহু দূর থেকেও। এরা প্রথমে তাদের শিকারকে মানুষ বা অন্যান্য প্রাণীর গলা নকল করে ডেকে বিভ্রান্ত করে তোলে, আর তাতে যদি কাজ না হয় তখন কালো জাদুর দ্বারা রচনা করে কুহক জাল। একমাত্র নির্লোভ অতি উচ্চ স্তরের সাধক মানুষ বা যারা নির্লোভ এবং বিশেষ ক্ষমতার অধিকারী, সে মানুষ ছাড়া ওই কুহক জাল বুঝতে পারে না কেউই। সেই কুহক জালের মায়ায় পড়ে শিকার নিজে থেকেই হাজির হয় ওয়েন্ডিগোর নাগালের মধ্যে। এছাড়াও এরা যেখানেই যাবে বিশেষ ক্ষমতার দ্বারা সেখানকার আবহাওয়ায় আমূল পরিবর্তন এনে দেবে। প্রবল তুষার ঝড়ে জমিয়ে দেবে পৃথিবীর বুক, বজ্রপাত সহ বৃষ্টি এনে ভাসিয়ে দেবে জনপদ, কালো ঘন মেঘের আড়ালে ঢেকে ফেলবে সূর্যকে, এতটুকু আলো পড়তে দেবে না মাটিতে যাতে দিনের বেলাতেও সন্ধ্যের অন্ধকার বিরাজ করে। বহু দূর থেকে শিকারের পেছনে ধাওয়া করে যায় প্রায় হাওয়ার গতিবেগে। এদের খিদে এতটাই প্রবল হয় যে খিদে পেলে এরা মাঝে মাঝে নিজের শরীরের থেকেই মাংস খুবলে খুবলে খেতে থাকে। আর এরা যদি কারোর উপর প্রতিশোধ নিতে উদ্যত হয় তবে আমার গলা শুকিয়ে কাঠ। কি? তবে কি? তবে এরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বেশে এক না মানুষ সেজে যার উপর প্রতিশোধ নেবে। ধীরে ধীরে সেই মানুষটির চিন্তা শক্তি লোপ করায়, কথার ছলে ভুলিয়ে তাকে দিয়ে নর মাংস ভক্ষণ করায়, আপনজন থেকে বহু দূরে নিয়ে চলে যায় এবং শেষে একদিন তাকেই মেরে তার আত্মাকে কলুষিত করে শরীরে ঢুকিয়ে দেয় ওয়েন্ডিগো পিশাচকে। আর এর ফলে জন্ম নেয় আর একটা নতুন ওয়েন্ডিগো। এইসব ইন্টারনেটে অনেক পাওয়া যায়, সেখান থেকেই ঝেড়ে দিয়ে একটা আষাঢ়ে গল্প বলছো। দেখলেন তো, আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না। আসলে এসব আমি আমার দাদুর কাছ থেকে কিছুটা শুনেছি, আর বাকিটা অনেক পুরনো বই, আর্টিকেল এইসব ঘেটে জেনেছি, আর এখন চাক্ষুষ দেখছি। যাক, কি আর করা যাবে। আপনি যখন না মানে ঠিক অবিশ্বাস করছি না, কিন্তু এই যুগে বসে এসব আসলে আমি নিজেও বুঝতে পারিনি। আমার নিজের মনের কোনো এক গহীন অন্ধকারে সেই মাংস ভুকের বিশ্বাস ধীরে ধীরে দানা বাঁধছিল। বিক্রমের বলা কথাগুলোর সাথে বছর 5 আগের ঘটে যাওয়া ঘটনা, পুষ্পর নরমাংসের প্রতি অমোঘ লোভ, ওই ভীষণ মূর্তির ছবি, কার্শিয়াংয়ের হোমস্টেতে রাতে দেখা সেসব স্বপ্ন, পচা মাংসের গন্ধ, বীরজুতামাং, সলিল এবং এই যাবৎ শুনে আসা যত ঘটনা প্রবাহ আছে সব যেন একই সূত্রে গাঁথা। তারপর সেই বৃদ্ধ লোকটিও তো বলেছিল, মাংস ভোগের মৃত্যু ডাক। আচ্ছা, সবাই কি একসাথে ভুল? এও কি সম্ভব? আমি আবার বললাম, দেখো, কিছু মনে করো না, আসলে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এই পিশাচকে শেষ করা যায় কি করে? কোনো উপায়? উপায় অবশ্যই হয়তো আছে, তবে তা আমার অজানা। এটা বলতে পারবে আমার দাদু। আচ্ছা, আপনি একটা কাজ করুন না, আগামীকাল আমরা এই জায়গায় দেখা করি। আমার বাড়িতে আপনাকে নিয়ে যাবক্ষণ। তবে আগে থেকেই বলছি, দাদু একটু খ্যাপাটে মানুষ, তাই কিছু মনে করবেন না। কেন, আজকেই যাওয়া যায় না? না, আজ নয়। ওই দেখুন, সূর্য ডুবতে বসেছে।
সূর্যাস্তের পর দাদু একমাত্র আমি ছাড়া আর কোনো মানুষের মুখ পর্যন্ত দেখতে চান না। সে কি? কিন্তু কেন? আসলে বয়স হচ্ছে তো, তাই কে যে মানুষ আর কে না মানুষ সেটার পার্থক্য করতে পারেন না অত ভালো করে। তুমি পারো? পারি বলেই হয়তো আপনাকে এতগুলো কথা বললাম। আচ্ছা, একটা শেষ প্রশ্ন। তোমার দাদু তোমাকে ঠিক চিনতে পারেন কি করে? কারণ এটাও তো হতে পারে যে বাড়ি ফিরল সে অন্য কেউ। সূর্যাস্তের আগে যে ঢোকে সেই বিক্রম, সূর্যাস্তের পরে যদি কেউ কোনোদিন ঢোকে তাহলে সে অন্য কেউ, অন্য কিছু। 26শে ডিসেম্বর সকাল 9টা। বিক্রম বিস্তার সাথে গতকালকের সেই জায়গায় দেখা করলাম। অতঃপর সুপ্রভাত জানিয়ে বিক্রম আমাকে নিয়ে গেল তার দাদুর বাড়িতে। বাড়িটা একটা ছোট্ট পাথুরে মাটির ঢিবির উপরে দাঁড়িয়ে রয়েছে। ঢিবির গা দিয়ে সিঁড়ি কাটা, তাই বেয়ে উঠে গেলাম ওপরে। এই বাড়ির গেটের বাইরে লেখা রয়েছে বাড়ির নাম ছত্রাক। বিক্রম বাড়ি ঢুকেই হাঁক পারল, দাদু, ও দাদু, এই দেখো, এই একজন দেখা করতে এসে তোমার সাথে। আমি ততক্ষণে বাড়ির আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। খাসা জায়গায় করেছে বাড়িটা। বাড়ির ফুট সাতেক নিচেই পাইনের ঘন জঙ্গলময় রাস্তা। উঠোনের একপাশে দেখলাম কতগুলি মাশরুম ডাই করে জড়ো করা। এই মাশরুম দেখে সেদিনের ওই বৃদ্ধ ভদ্রলোকের কথা মনে পড়ল, সেই সাথে ওনার বলা ছড়ার শেষ 2 লাইন। পৃথিবীর অন্তরাত্মা ঠক ঠক কাঁপে, বিধ্বংসী মাংসভোগের হিমশীতল মৃত্যু ডাকে। বাড়ির ভেতর থেকে একজন বৃদ্ধের গলা ভেসে আসছে। কি হলো? এত হাঁক ডাক করছিস কেন? কে এসেছে? লাঠিতে ভর দিয়ে ঠক ঠক শব্দ তুলে এবার তিনি এগিয়ে এলেন। বয়স আন্দাজ 70-এর কাছাকাছি, চোখে মোটা ফ্রেমের চশমা। বিক্রম তার দাদুকে বলল, দাদু, এই যে গতকালকে তোমাকে যার কথা বলছিলাম, ইনি সে। কই দেখি। বৃদ্ধ এবার আমার মুখের দিকে চাইলেন। আমি এগিয়ে গিয়ে ওনাকে হাত জোর করে নমস্কার করলাম। নমস্কার, আমি অর্পণ নাগ। আমি কলকাতার। থাক থাক, সব শুনেছি। এখন বলুন কি জানতে চান, আর তাড়াতাড়ি বিদায় হন। মাথাটা গরম হয়ে গেল। নেহাতি গরজ বড় বালাই, না হলে এই বুড়োর মাথা ঠুকে থেতলে দিতাম আমি। তবু মনের এই ভাবটা মনে রেখেই একটু হাসলাম। দাদু, তুমি কি সব বলছো? উনি একজন সম্মানীয় ব্যক্তি, আর তাছাড়া উনি আমাদের অতিথি। এই ব্যবহার তোমার থেকে আশা করেন না উনি। হ্যাঁ, ভিতরে আসুন। 3 জনে মিলে বাড়ির ভিতরের একটা ঘরে এসে উপস্থিত হলাম। তবে যেখানে প্রবেশ করলাম সেটাকে ঘর বললে হয়তো কম বলা হবে, ছোটখাটো একটা লাইব্রেরি বলা যেতে পারে। 2 পাশে কাঠের বুক র্যাক, থরে থরে বিভিন্ন বই সাজানো। সেখানে কিছু দুষ্প্রাপ্য পুঁথিও রয়েছে। এই ঘরের মাঝখানের একটা টেবিলের 3 পাশে চেয়ার টেনে বসলাম 3 জন। দিনের বেলাতেও ঘরটা অন্ধকার, ঘরময় কর্পূরের গন্ধ ভুরভুর করছে। খানিক সময় থমথমে নীরবতা চলার পর সেটাকে খিটখিটে বৃদ্ধ লোকটিই ভাঙলেন। বলুন কি জানতে চান? এই যাবৎ আমার সাথে ঠিক যে যে ঘটনা হয়ে এসেছে, যা শুনেছি, দেখেছি কিংবা অনুভব করেছি, সব ঘটনা ওনাকে খুলে বললাম। একমাত্র সেই বৃদ্ধের সঙ্গে দেখা হওয়া ঘটনাটা বাদে কেন জানি না নিজের অজান্তেই সেখানে লুকিয়ে গেলাম। সবটা শুনে বিক্রমের দাদু মাথা নেড়ে বললেন, দেখুন, এই গ্রামের সময় গনিয়ে এসেছে। ওয়েন্ডিগো যেখানেই থাকে সেখানে আর কোনো জীবজন্তু থাকতে ভয় পায়। আপনি এখানে এসে থেকে পাখির ডাক খুব একটা শুনতে পেয়েছেন? খেয়াল হলো আমার বাড়ির যে বাগানে পাখির কলতানে মুখর থাকত, সে বাগানটাও আজকাল কেমন চুপ করে গিয়েছে।
কাজের মধ্যে ব্যস্ত থাকায় এই পার্থক্য আগে খেয়াল করিনি। তবে এখন আমি বললাম, হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন। আপনি মশাই অনেক ভাগ্যবান। এখনো পর্যন্ত ওয়েন্ডিগো শয়তানের শিকার হননি। তবে তবে তার নজর কিন্তু আপনার ওপর আছে, এবং আপনি কি করছেন না করছেন সব কিছুর ওপরেই তারা দৃষ্টি রেখে চলেছে, তা সে দিন হোক কি রাত। কেন? যদি আমাকে মারারই হয় তাহলে সে মারছে না কেন? খেলা করছে। হয়তো হয়তো আপনাকে ওরা খেতে চায় না, তার থেকেও ভয়ঙ্কর কিছু। দাদু, তুমি ওনাকে কেন ভয় দেখাচ্ছ খামোখা? না না, ভয় দেখাচ্ছি না, সত্যি বলছি, চরম সত্যি। আমার মনে পড়ল সেই মাশরুম বিক্রেতা বৃদ্ধের কথা। বললাম, দেখুন দেখুন, আমি গতকাল অবধিও এর এক বর্ণ বিশ্বাস করতাম না, কারণ আমি ভূত, ভগবান বা কোনো রকম কুসংস্কার মানি না। হ্যাঁ, একবার ভগবান মেনেছিলাম, তাও সে দায়ে পড়ে। এই এই হলো আপনাদের একালের শিক্ষিত মানুষদের সমস্যা। 2 পাতা বই পড়ে মনে করেন সব জেনে উল্টে ফেলেছেন একেবারে। আপনারা মোটেই মানতে চান না ওই ছাপানো বইয়ের জ্ঞান এই বিশ্ব সংসারের বিপুল জ্ঞানের সামনে একটি পিঁপড়ে মাত্র। এমন কিছু হয় যেগুলোকে পার্থিব বুদ্ধি দিয়ে বিচার করা যায় না। আর শুনুন, ওয়েন্ডিগো কোনো ভূত নয়। মানুষ মারা যাবার সময় কিছু দোষ পেলে তার আত্মা প্রেতজনি প্রাপ্ত হয়। সে ইহলোকের মায়া ত্যাগ করতে পারে না, তাকে আমরা ভূত বা প্রেত বলি। কিন্তু কিন্তু এ ওয়েন্ডিগো নরকের পিশাচ। সে নরক থেকে উঠে আসে উপযুক্ত পরিবেশ পেলেই। সে যদি একটি বার এই মৃত্যু লোক বা মর্তে উঠে আসতে পারে, তখন সে হয়ে ওঠে এই লোকের একচ্ছত্র অধিপতি। আর তাদের আজ্ঞাবহ দাস হলো এই যে আপনাদের মতো কিছু মানুষ, যারা ভগবানে বিশ্বাস রাখেন না। জীবাত্মা যখনই পরমেশ্বর বিমুখ হয়ে পড়ে, তখনই তার জীবনে কাল সর্বনাশ নেমে আসে। বিক্রম ওনাকে জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, দাদু দাদু দাদু, শান্ত হও, শান্ত হও। এই নাও জল খাও। তাহলে এই ওয়েন্ডিগোকে আটকানোর উপায় কি? এদের কি ধ্বংস নেই? আছে অবশ্যই, কারণ এই মৃত্যুলোকে কেউই চিরস্থায়ী নয়। ওয়েন্ডিগোকে মারতে পারে একমাত্র নির্লোভ উচ্চ স্তরের সাধক এবং নির্লোভ শুদ্ধ মনের কোনো বিশেষ ব্যক্তি, যে মৃত্যুকেও পরোয়া করে না, যে শুধু নিজের জন্য না, সকলের জন্য লড়ে। নরকে তার দাপট চললেও এই মর্তলোকে ওয়েন্ডিগো অশরীরী অবস্থায় তেমন কিছু করতে পারে না। তার দরকার হয় একটা শরীরের, যার মাধ্যমে ঐশাচিক কাজগুলো সে করে বেড়ায়। ওয়েন্ডিগোকে এই লোক থেকে নরকে ফেরত পাঠানোর উপায় একটাই, ওয়েন্ডিগোর আশ্রিত দেহটাকে পার্থিব উপায়ে ধ্বংস করা। প্রথমে এই দেহের হিমশীতল হৃৎপিণ্ডটাকে কেটে আলাদা করে ওই পিশাচের সঙ্গে সেই আশ্রিত দেহের যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে ওই দেহের মাথাটি কেটে নামিয়ে ফেলতে হবে ধর থেকে। শুধুমাত্র মাথা বা হৃৎপিণ্ড যে কোনো একটাও যদি অবশিষ্ট থেকে যায়,
তবে সেই পিশাচকে ওই দেহ থেকে আলাদা করার আর কোনো উপায় অবশিষ্ট থাকবে না। ঘরের মধ্যে পিন পতন নীরবতা। খানিক সময় পর বিক্রম সেটা ভেঙে বলল, তাহলে এতগুলো শয়তানকে শেষ করা যায় কি উপায়? যাবে না, করা যাবে না। আমার বাবা কি বলতো জানিস? মানুষ যখন লোভী, অহংকারী, দুরাচারী, পছন্দ হয়ে ওঠে, তখন পরমেশ্বরও মুখ ফিরিয়ে নেয়। আমরা আজ বড় লোভী রে বিক্রম, বড় লোভী। হঠাৎ কি মনে হতেই আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনাদের এই বাড়ির নাম ছত্রাক রাখার কারণ কি? দেখলাম বৃদ্ধ যেন কটমট করে চাইলেন, কিন্তু পর মুহূর্তে শান্ত হয়ে বললেন, আমার বাবা একজন মাশরুম বিক্রেতা ছিলেন। মাশরুম চাষ করেই আমাদের সংসার হেসে খেলে চলত। তাই উনি এ বাড়ির নাম রেখেছেন ছত্রাক। আর তারপর সেই ব্যবসা আপনি করতে শুরু করেন, তাই তো? না 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 না, ভুল হচ্ছে। দাদু ওই মাশরুম ফাশরুমের ব্যবসা করেন না। তাহলে বাড়ির উঠানে ওই রকম মাশরুম ডাই করা রয়েছে দেখলাম যে। ওহো, ওগুলো আসলে একটা ব্যাপার আছে, বিশ্বাস হবে না তাও সত্যি। আসলে আমার দাদুর বাবা যখন মারা যান, তখন ওনাকে ওনার শেষ ইচ্ছে অনুযায়ী এই বাড়ির পিছনের বাগানে কবর দেওয়া হয়। আর তার বছর 3 পর থেকেই প্রতি মাসেই কোনো অজানা কারণেই এ বাড়ির পিছনের বাগানটা মাশরুমে ভরে যায়। ওগুলো আমরা খাই না, ফেলে দিই। কি বলছো কি? মানে একদম প্রাকৃতিক নিয়মে? তাই হয়তো হবে, তাই না দাদু? এই কথা বলে বিক্রম তার দাদুর দিকে চাইল। আমি খেয়াল করলাম যত রাজ্যের অন্ধকার যেন জড়ো হয়েছে বৃদ্ধের মুখে। হ্যাঁ, একদম এমনি ওঠে। খানিক সময় ভ্রু কুঁচকে তার দিকে চেয়ে রইলাম। ঠিক আছে, আজ উঠি। যদি পরে কোনো দরকার পড়ে আবার আসব। তবে যাওয়ার আগে পিছনের বাগানটা একটু দেখে যেতে চাই। এবার বৃদ্ধ যেন ক্ষেপে উঠলেন। খবরদার, ওই পবিত্র জায়গায় একমাত্র বংশধর ছাড়া আর কারোর যাওয়ার অধিকার নেই। বিক্রম, তুই ওনাকে এক্ষুনি চলে যেতে বল। ব্যাস, এই কথা বলার পরেই ওনার বেদম কাশি শুরু হয়ে গেল। বিক্রম ওনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমার এখানে থাকা চলে না। তাই বেরিয়ে পড়লাম। তবে বিক্রমের সঙ্গে কথা বলার খুবই দরকার, এখানে নয়, আলাদাভাবে। যাওয়ার আগে একটা ছোট্ট কাগজে মোবাইল নাম্বারটা লিখে তাতে একটা ছোট্ট নোট ছেড়ে দিলাম, কল মি, ইটস আর্জেন্ট। বিক্রমের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে 1 পিস মাশরুম খুব গোপনে পকেটে ভরে নিলাম। ব্যাপারটা নিয়ে একটু নাড়াঘাটা করতে হবে আমায়, কেমন যেন ঠেকছে বিষয়টা। ওখান থেকে বেরিয়ে আসতে আসতেই মঙ্গলবাবুর কল ঢুকলো। কল রিসিভ করে বললাম, হ্যাঁ বলুন। হ্যালো স্যার, আপনি কোথায় আছেন? গ্রামেই আছি, কেন বলুন তো? জঙ্গলে আবার একটা লাশ মিলেছে স্যার। গোটা লাশ নাকি খাওয়া? খাওয়া লাশ আছে। লোকেশনটা পাঠিয়ে দিন, যাচ্ছি আমি। যা মনে হচ্ছে ব্যাপার অনেক গভীর, অনেক জটিল। যেভাবে একের পর এক খুন হয়ে চলেছে, তাতে করে নিজের ছায়াকেও বিশ্বাস করা এই মুহূর্তে দুষ্কর। বিপদ যে গুটি গুটি পায়ে ইতিমধ্যেই খুব কাছে এসে পড়েছে, সেটা নিয়ে আর দ্বিমত পোষণ করা চলে না। এইসব ভাবতে ভাবতে ক্রাইম সিনের দিকে এগিয়ে চললাম। দেখা যাক সেখানে আমার জন্য কী রকম দৃশ্য অপেক্ষা করছে। এই অবধি লিখে কিঞ্চিত বিরতি নিলাম। খাটের পাশে রাখা টুল থেকে জল খেতে গিয়ে দেখি সেই আলোর পিণ্ড। হ্যাঁ, দূর জঙ্গল থেকে
আলোর পিণ্ড এখনো যেন এই ঘরের দিকে, অর্থাৎ আমার দিকেই তাকিয়ে আছে। মানে আমি কি করছি, কি লিখছি, সব কিছুই বোধহয় তার নখো দর্পণে। আচ্ছা, এই ডায়েরিটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের হাতে পৌঁছাবে তো? আমি পুরোটা লিখতে পারবো তো, নাকি তার আগেই? সবই এখন ঈশ্বরের হাতে, দেখা যাক। আপনারা শুনছিলেন অতনু বল্লভের উপন্যাস মাংসভুকের মৃত্যু ডাক এর দ্বিতীয় পর্ব, পিশাচ কথন। পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে দয়া করে জানিয়ে যেতে ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি সত্বর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। কথা দিচ্ছি পরবর্তী পর্ব নিয়ে হাজির হব খুব দ্রুত। আমাদের আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পকথা।